ক্ষমতায় গেলে হবে পদ্মা ব্যারেজ, রাজশাহীর জনসভায় তারেক রহমান। দেশজুড়ে ভোটের হাওয়া, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এবং ফেনীতে শিশু নাশিদ হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসিড সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে নামগুলো। এবারে বিস্তারিত। শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর জনসভায় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জনগণ সতর্ক থাকলে পরদিন থেকে হবে জনগণের দিন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, সরকার গঠন করতে পারলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী সহ উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে। সচল করা হবে আইটি পার্কগুলো। সব মাকে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কার্ড দেওয়ার কথা আবারও উল্লেখ করেন তিনি। 12,000 মাইল খাল খনন ও বছরে 5 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সুষ্ঠু তদন্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1,000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। দর্শক, রাজশাহীর জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দেবেন। তারেক রহমানের নির্বাচনী জনসংযোগ কাভার করছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। যোগ দিচ্ছি তার সঙ্গে। আমিনুল, আপনি আজকে সারাদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার যাত্রার সাথে সংযুক্ত আছেন। তিনি এরপর নওগাঁয় যাবেন, যেটি রাজশাহীর আরেকটি জেলা, এরপর যাবেন বগুড়াতে। সব মিলে আমাদের জানাবেন। রাজশাহীতে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি রাজশাহীর যে সকল প্রার্থী রয়েছে বিএনপির, তাদের নিয়ে তিনি সমাবেশ করেন। নির্বাচনী সমাবেশে তিনি তার প্রার্থীদের জনগণের সামনে তাদের জন্য ভোট চান এবং ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা, সেরকম কিছু কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র তারা ষড়যন্ত্রকে বাধা কাটিয়েই বিএনপিকে জয়ী করবে জনগণ, সেই প্রত্যাশা তিনি রাখেন এবং কিছু প্রতিশ্রুতি তিনি তুলে ধরেন। বিশেষ করে যেহেতু আজকে রাজশাহীর 39টি আসনের যে সকল প্রার্থী, তাদের নিয়ে তিনি এই সমাবেশ স্থলে এসেছিলেন। সেই সমাবেশের মধ্য দিয়ে তার ধানের শীষে প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি বলেছেন যে যদি ভোট দেওয়া হয় তাহলে কৃষক, বিশেষ করে আমরা জানি যে রাজশাহীতে যদি আমরা একটু দেখাই যে আসলে রাজশাহীর পুরো এলাকাটি আসলে কৃষিকাজের জন্য বেশ কৃষি কাজ হয় এবং রাজশাহীর কৃষিতে কৃষকদের জন্য তিনি বলেছেন যে কৃষি কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাবেন, তিনি সেগুলো বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি আজকে একটি ঘোষণা দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য 10,000 যে ঋণ আছে সেইটি কৃষি ঋণটি সুদসহ মওকুফ করা হবে এবং একই সঙ্গে রাজশাহী এলাকায় যে
হিমাগার ব্যবস্থাকে উন্নত করা হবে, হিমাগার তৈরি করা হবে। এবং রাজশাহীর অন্যতম একটি বড় সমস্যা কৃষির জন্য, যেটি হচ্ছে তিস্তা ব্যারেজ। আমরা জানি তিস্তা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সমস্যার বিষয়গুলো সামনে এসেছে। তিস্তা ব্যারেজ তৈরির কাজটি তারা হাতে নেবেন, সেই আশ্বাস তিনি রাজশাহীবাসীকে দিয়েছেন। এবং এই বিষয়গুলো তিনি আজকের তার যে বক্তব্যে তার অন্যতম একটি অংশ ছিল কৃষি ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায়, কৃষি সংরক্ষণের জন্য হিমাগার সহ বেশ কিছু উদ্যোগের কথা তিনি জানিয়েছেন। এবং কৃষি ব্যবস্থাকে উন্নতকরণের লক্ষ্যে তিনি কিছু স্বপ্নের কথা তাদেরকে শুনিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে কোনো ধর্মর আলোচনা যেন না আসে, সেই বিষয়টিও তিনি তার বক্তব্যে বলেছেন। এবং নির্বাচনকে তিনি প্রত্যাশা করেছেন যে 12 তারিখের যে নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনটি, সেটি অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ের প্রতিফলন তিনি আশা করেন যে সেই নির্বাচনের মধ্যে দিয়ে উঠে আসবে। এই বার্তাগুলোই আজকে রাজশাহীর নির্বাচনী জনসভায় দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো এই ছিল। এখন তিনি এখান থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা করেছেন। ইতিমধ্যেই তিনি নওগাঁর পথে রয়েছেন। নওগাঁতে একটি সমাবেশ হবে, সেই সমাবেশ শেষ করে তিনি রাতে বগুড়াতে আরেকটি সমাবেশে অংশ নেবেন, যেটি তার বাবার এলাকা এবং তিনি সেখান থেকেও বগুড়া দিয়ে একটি আসনে নির্বাচনও করছেন। সেই জায়গাতে তিনি যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। আজকে রাতে তিনি সেখানেই থাকবেন। আগামীকালকেও বগুড়াতে আরও কিছু কর্মসূচি রয়েছে তারপর সেখান থেকে তার রংপুরে যাওয়ার কথা রয়েছে পরের দিনে। তো এই ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী সমাবেশ করছেন বিভিন্ন এলাকাতে, তার খবর। জি আমিনুল, আপনি তো নিশ্চয়ই সেই যাত্রার সাথেই আছেন এবং আপনার মাধ্যমে আমরা সেই খবরাখবর আবারও জানতে পারবো পরবর্তীতে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে 3টি আসনে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের 16 জন প্রার্থী। চাঁপাইনবাবগঞ্জ জোরবাগান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জোরবাগান এলাকায়। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের নুরুল ইসলাম বুলবুল প্রচারণায় ব্যস্ত আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের 16 জন প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা গ্রামে গ্রামে নিয়মিত গণসংযোগ করছেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন 16 জন প্রার্থী থাকলেও মূলত 3টি আসনে বিএনপি ও জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে 1 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের রাজশাহী মহানগর শাখার আমির ডক্টর কেরামত আলী। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলাম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সারা দেশে জমে উঠেছে প্রচারণা, গণসংযোগ, পথসভা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। চলছে পাল্টাপাল্টি অভিযোগ এবং সংঘর্ষের ঘটনাও ঘটছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে নির্বাচনী উত্তাপ, তবে ভিন্ন আমেজে। নেই দেয়াল লিখন বা মাইকের কান ফাটানো উচ্চ আওয়াজ। বৃহস্পতিবার ঠাকুরগাঁ 1 আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার দল সরকার গঠন করলে মানুষের কর্মসংস্থান হবে, কৃষির উন্নতি করা হবে। চকরিয়া উপজেলায় হারবাং এলাকায় নির্বাচনী পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ করে উত্তেজনা সৃষ্টি করছে জামায়াত। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নাটোরের দীঘাপতিয়া বাজার, করোটা বাজার সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন নাটোর 2 আসনের 10 দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি। বরিশাল 5 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার নগরীর কাশীপুর এলাকায় জনসংযোগ করেন। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমও ব্যস্ত দিন কাটান নির্বাচনী প্রচারে।
বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী জনসংযোগ করেন নগরীর ফিশরি রোড, নথুল্লা বাজার সহ বিভিন্ন এলাকায়। কামারখন্দ এলাকায় প্রচারণায় ব্যস্ত দিন কাটান সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। কুমিল্লা ২ আসনে তিতাস উপজেলার নারিন্দা ও কাচারি এলাকায় কয়েকটি পথসভা করেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়া। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা প্রচার চালান হোমনা উপজেলার দুলালপুর বাজার সহ আশপাশের এলাকায়। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ আব্দুল মতিন খান তালা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান। ঢাকা ২ আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। কুমারখালীতে প্রচার চালান কুষ্টিয়া ৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেরপুরের ঝিনাঘাতিতে বিএনপি জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের প্রথম জানাজা শ্রীবর্দী সরকার কলেজ মাঠে ও পরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শেরপুরের শ্রীবর্দী থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শফিউল আলম সম্রাট। ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠকে কেন্দ্র করে গতকাল বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়াম মাঠে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে সন্ধ্যার পর ঝিনাইগাতী বাজারে পুনরায় বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সে সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামাতের সাধারণ সম্পাদক রেজাউল করিম নিহত হয়। রেজাউল করিম উনি তার পরিবারে এক ছেলে এবং এক মেয়ে সন্তান রেখে গেছে। রেজাউল করিমের আত্মীয় স্বজন তারা বলছেন যে তাদের আয় রোজগারের একমাত্র লোক ছিলেন রেজাউল করিম। তো তার মৃত্যুতে তার পরিবারে এক দিশেহারা হয়ে পড়েছে এবং স্থানীয়দের দাবি সরকার জন্য তাদের পরিবারের দিকে দৃষ্টি দেয়। শেরপুর পুলিশ সুপার আমাকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে এই হত্যাকাণ্ডের সাথে কে কে জড়িত সেই বিষয়টি আইডেন্টিফাই হওয়ার পরেই মূলত মামলা রুজু হবে বলে পুলিশ সুপার আমাকে জানিয়েছেন। শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলার ৩ আসনের বিএনপি এবং জামাত মনোনীত প্রার্থীদের সাথে জেলা প্রশাসক মহোদয়ের কথা হয়েছে। তো সেখানে তারা বলেছেন, প্রার্থীরা বলেছেন যে আপাতত কয়েকদিন পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত তারা নির্বাচনী কোনো প্রচার কাজ করবেন না। দর্শক, নির্বাচনের প্রচারণা জানাতে গোপালগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, একেবারেই ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নিশ্চয়ই জোর প্রচারণা চলছে সেখানে, গোপালগঞ্জের চিত্র আমাদের জানাবেন। এই মুহূর্তে রয়েছে কিন্তু নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রচারণা আমরা দেখতে পাচ্ছেন প্রার্থীরা কিন্তু সকাল থেকেই নির্বাচনী মাঠে কিন্তু সক্রিয় রয়েছে এবং আমরা দেখছি সারা দিনে কিন্তু তারা এই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং মানুষের দ্বারে দ্বারে তারা কিন্তু যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। প্রার্থীরা কিন্তু মাঠঘাট চষে বেড়াচ্ছেন সারাদিন। আর আরেকটা জিনিস যদি বলি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীরা মানে দিন থেকে রাত তারা নির্বাচনী প্রচারণা, মিছিল, মিটিং এবং বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে নির্বাচনী প্রচারণা করছেন। আরেকটু জিনিস যদি বলি যে গোপালগঞ্জে মোট 3টি আসনে কিন্তু প্রার্থী প্রায় 30 জন প্রার্থী রয়েছেন এবং এর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে এবং 10 দলীয় জোটেরও প্রার্থী রয়েছে। আমরা একজন 10 দলীয় জোটের প্রার্থী, তিনি গোপালগঞ্জ সদরের 10 দলীয় জোটের প্রার্থী সোহাইব ইব্রাহিম। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই। আসলে নির্বাচনী প্রচারে আপনারা নেমেছেন, সারাদিন কাজ করছেন, কেমন সাড়া পাচ্ছেন আর প্রচারণায় কোনো বাধা এসেছে কিনা এখন পর্যন্ত? অভূতপূর্ব সাড়া যদি আমি বলি তাহলে বলবো যে এত ভালোবাসা গোপালগঞ্জের মানুষ আমাদেরকে দেবে আমরা কল্পনাও করি নাই। তো এই জন্য আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি আবেগ আপ্লুত। জনগণ শুধু নারী, পুরুষ, শিশু সকলে মিলে এমনভাবে আমাদেরকে বরণ করছে, তাদের কথা একটাই, এগিয়ে যান, জিতে যাবেন, একটা কথাই সবাই বলে। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখনও প্রচারণায় কোনো বাধার সম্মুখীন আমরা হই নাই।
করতে হবে। উজমা শুনছিলেন প্রার্থীর কথা, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ সদর উপজেলা। তো গোপালগঞ্জের নির্বাচনী প্রচার প্রচারণা ব্যাপকভাবে চলছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের খবরে পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরও যা থাকছে। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন। বিরতির পর সবাইকে আবার স্বাগত। দেশের খবরে, ফেনীর আলোচিত শিশু নাশিদ হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ফেনীর আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ANM মোর্শেদ খান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হল আশরাফ হোসেন তুষার, মোবারক হোসেন ওয়াসিম ও ওমর ফারুক। মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্রী খাদিজা মাসমুম সহ 2 জনের নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া জাহেদিয়া মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ আশেপাশের গ্রামের মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দেন। দর্শক, দেশের খবর নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দেশের খবরে, বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। দুপুরে সন্দ্বীপ নির্বাচনী ডিউটি কন্টিনজেন্ট 1 ঘাঁটিতেই তিনি কথা বলেন। আরও জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য 18 জানুয়ারি থেকে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 28 দিনব্যাপী বাংলাদেশ কোস্টগার্ডের প্রায় 3500 সদস্যের 100টি প্লাটুন নিয়োজিত রয়েছে। দর্শক, দেশের খবরে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।